নমস্কার, আমি সুমন। গোড়াতেই একটা অনুরোধ বা আবদারও বলতে পারেন। যারা আমার কাজ শুনছেন, ভালো লাগছে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটায় একটা লাইক করে দেবেন। হ্যাঁ, তাতে আমার তো উপকার হবেই, ইউটিউবের মনে হবে কন্টেন্টটা ভালো, আরও 10 জনের কাছে যাবে, হয়তো কিছু নতুন লোকের কাছে বাংলা সাহিত্য ভাণ্ডারের দরজা যাবে খুলে। চলুন তাহলে গল্পে যাওয়া যাক। আমাদের আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা। 5 ছেলের পর যখন এক মেয়ে জন্ম নিল, বাপ মা আদর করে তার নাম রাখলেন নিরুপমা। সেই সময় সমাজে অমন শৌখিন নামের প্রচলন ছিল না। কার্তিক, গণেশ, পার্বতী প্রভৃতি ঠাকুর দেবতার নামেই ছেলেমেয়ের নাম রাখা হতো। কালক্রমে নিরুপমার বিয়ের বয়স হলো। তার বাবা রামসুন্দর মিত্র অনেক খোঁজাখুঁজি করেও কিছুতেই মনের মতন পাত্র আর খুঁজে পান না। অবশেষে এক মস্ত রায়বাহাদুর ঘরের একমাত্র ছেলের সঙ্গে সম্বন্ধ ঠিক করেন। যদিও রায়বাহাদুরের পৈতৃক বিষয় আশয় কমতির দিকে, কিন্তু হাজার হোক বনেদি ঘর বলে কথা। বরপক্ষ 10,000 টাকা পণ এবং প্রচুর দান সামগ্রী চেয়ে বসল। রামসুন্দর মিত্র কিছুমাত্র বিবেচনা না করেই রাজি হয়ে গেলেন। এমন পাত্র তো আর হাতছাড়া করা যায় না। বিয়ের দিন এগিয়ে আসতে থাকলো, কিন্তু কিছুতেই আর টাকার জোগাড় হয় না। জিনিসপত্র বন্ধক দিয়ে বিক্রি করে অনেক চেষ্টা চরিত্র করেও কিছুতেই 1,000 টাকার বেশি জোগাড় করতে পারলেন না। অবশেষে বিয়ের দিন এসে গেল। চড়া সুদে একজন টাকা ধার দিতে রাজি হয়েছিল, কিন্তু বিয়ের দিন তারও আর দেখা পাওয়া গেল না। বিয়ে বাড়িতে তুমুল গন্ডগোল বেঁধে গেল। রামসুন্দর রায় বাহাদুরের পায়ে ধরে বললেন, শুভ কাজটা মিটে যাক, আমি আপনার সব টাকা শোধ করে দেব। রায় বাহাদুর বললেন, না মশাই, তা হবে না। যে লোকের কথার দাম নেই, অমন বাড়ির মেয়েকে কি করে ঘরে নিয়ে যাই? হ্যাঁ, পুরো টাকা হাতে না পেলে কিছুতেই বর বিয়ের পিঁড়িতে বসবে না। এই খবর অন্তঃপুরে পৌঁছাতেই সেখানে কান্না রোল পড়ে গেল। এই বিপদের যে মূল কারণ, সে ছেলি পরে, গয়না পরে, কপালে চন্দন লেপে ঘরের এক কোণে চুপ করে বসে রইল। ভাবি শ্বশুরবাড়ির প্রতি তার যে খুব একটা ভালো ধারণা জন্মাচ্ছিল তা বলা যায় না। শেষে একটা সমাধান পাওয়া গেল। বর হঠাৎ তার বাপের অবাধ্য হয়ে উঠল। সে বাপকে বলে বসলো, কেনা বেচা দরাদরি আমি ওসব বুঝি না, বিয়ে করতে এসেছি, বিয়ে করেই ফিরবো। ছেলের কথায় রায় বাহাদুর দমে গেলেন। তিনি বলতে লাগলেন, দেখেছেন দেখেছেন, আজকালকার ছেলেদের ব্যবহারটা দেখেছেন? সভায় কিছু প্রবীণ লোক ছিল, তারা বলতে লাগলো, আর কি করবেন বলুন? আজকালকার ছেলেদের শাস্ত্র শিক্ষা, নীতি শিক্ষা একেবারেই নেই। কাজেই বর্তমান শিক্ষার বিষময় ফল রায় বাহাদুর নিজের ছেলের মধ্যে প্রত্যক্ষ দেখতে পেয়ে নিরাশ হয়ে বসে পড়লেন। বিয়ে এক প্রকার বিষণ্ণ আনন্দহীন ভাবেই মিটে গেল। শ্বশুরবাড়ি যাওয়ার সময় নিরুপমাকে তার বাপ বুকে টেনে আর চোখের জল ধরে রাখতে পারলেন না। নিরুপমা জিজ্ঞাসা করল, তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা? কেন কেন আসতে দেবে না মা? আমি আমি তোকে নিয়ে আসবো। বিয়ের পর রামসুন্দর প্রায়ই নিজের মেয়েকে দেখতে যেতেন। যদিও বেয়াই বাড়িতে তার কোনো সম্মান ছিল না, বাড়ির চাকররা পর্যন্ত তাকে নিচু নজরে দেখত। অন্তঃপুরের বাইরে একটা ছোট ঘরে কখনো 5 মিনিটের জন্য তিনি মেয়ের দেখা পেতেন, আবার কখনো তাও পেতেন না। কুটুম্ব বাড়িতে এ অপমান বেশি দিন সহ্য হয় না। রামসুন্দর স্থির করলেন, যেমন করেই হোক টাকাটা তিনি শোধ করে দেবেন। কিন্তু যে ঋণের বোঝা ঘাড়ে চেপেছে তাই সামলানো প্রায় দুঃসাধ্য হয়ে পড়েছে।
খরচপত্রের খুবই টানাটানি চলছে। পাওনাদারদের এড়ানোর জন্য সব সময় নানান হীন কৌশল করতে হচ্ছে। এদিকে শ্বশুর বাড়ির লোকজনও উঠতে বসতে খোঁটা দেয় নীরুকে। বাপের বাড়ির নিন্দা শুনে দৌড় দিয়ে কাঁদা তার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। বিশেষত শাশুড়ির আক্রোশ যেন কিছুতেই মেটে না। যদি কেউ বলতো, আহা, শ্রী শ্রী, বৌমার মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায়, শাশুড়ি অমনি ঝংকার দিয়ে বলে উঠতেন, ছিরি তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনি তার ছিরি। এমনকি শ্বশুর বাড়িতে নিরুপমা তেমন যত্ন পেত না। যদি কোনো প্রতিবেশী বৌমার কোনো অযত্নের কথা উল্লেখ করত, তো প্রত্যুত্তরে শাশুড়ি বলতেন, ও ঢের হয়েছে। অর্থাৎ যদি বাপ পুরো দাম দিত তো মেয়ে পুরো যত্ন পেত। সকলেই এমন ভাব করত যেন সে ফাঁকি দিয়ে এখানে ঢুকে পড়েছে, আসলে তার কোনো অধিকার নেই। শ্বশুর বাড়িতে মেয়ের অযত্ন ও অপমানের কথা কানে যেতেই রামসুন্দর তার বসত বাড়িটি বিক্রির চেষ্টা করতে লাগলেন। কিন্তু ছেলেদের যে গৃহহীন করছেন সে খবরটা তাদের থেকে লুকিয়ে রাখলেন। তিনি ভেবেছিলেন বাড়িটি বিক্রি করে সেই বাড়ি ভাড়া নিয়ে থাকবেন, এমনভাবে চলবেন যে তার মৃত্যু পর্যন্ত ছেলেরা বাড়ি বিক্রির কথা জানতেও পারবে না। কিন্তু শেষ রক্ষা হলো না, ছেলেরা জানতে পারল। সকলে এসে কেঁদে পড়ল। বিশেষত বড় 3 জন ছেলে বিবাহিত এবং তাদের ছেলে মেয়ে আছে। তাদের আপত্তিতে সে যাত্রায় বাড়ি বিক্রি স্থগিত রইল। তখন রামসুন্দর নানা জায়গা থেকে চড়া সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন। অবস্থাটা শেষে এমন হয়ে দাঁড়ালো যে সংসার প্রায় অচল হয়ে পড়ল। নিরুপমা বাপের মুখের দিকে তাকিয়ে সব বুঝতে পারল। সে দেখল বৃদ্ধের শুষ্ক মুখ এবং পাকা চুলে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। মেয়ের কাছে বাপ যখন অপরাধী, তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায়? রামসুন্দর যখন বেয়াই বাড়িতে সামান্য সময়ের জন্য মেয়ের সাথে দেখা করার অনুমতি পেতেন, তখন তার বুক যে কত কষ্টে দুমড়ে মুচড়ে ফেটে যেত সেটা তার হাসি দেখলেই টের পাওয়া যেত। সে ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য নীরু দিন কয়েক বাপের বাড়ি যেতে চাইল। বাপের ম্লান মুখ দেখে সে আর দূরে থাকতে পারল না। একদিন রামসুন্দরকে বলল, বাবা, আমাকে একবার বাড়ি নিয়ে চলো। রামসুন্দর বললেন, আচ্ছা। মেয়েকে হ্যাঁ বললেও রামসুন্দর জানতেন এই বাড়িতে তার কোনো জোর নেই। নিজের মেয়ের উপর বাপের যে স্বাভাবিক অধিকারটা আছে সেটা যেন তিনি টাকার পরিবর্তে বন্ধক রেখেছেন। এমনকি মেয়ের সাথে দেখা করার জন্য তাকে অতি সংকোচে ভিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষে দেখা না পেলেও অভিযোগ করার মুখ রামসুন্দরের নেই। কিন্তু মেয়ে নিজেই বাড়ি আসতে চাইলে বাপ তাকে না এনে কি করে থাকে? তাই বেআইয়ের নিকট এই প্রস্তাব পেশ করার আগে রামসুন্দর 1000 টাকা জোগাড় করলেন। কত হীনতা অপমান গায়ে মেখে তাকে এই টাকাটা জোগাড় করতে হয়েছিল সেই ইতিহাস গোপন থাকাই ভালো। নোট কখানি রুমালে জড়িয়ে রামসুন্দর বেআইয়ের কাছে গেলেন। প্রথমে হাসি মুখে পাড়ার এ কথা ও কথা বলতে লাগলেন। তিনি হেসে বললেন, জানেন বেয়াই, ও পাড়ার হরে কৃষ্ণর বাড়িতে চোর পড়েছিল, যা টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। রায়বাহাদুর অনাগ্রহী কণ্ঠে বললেন। হ্যাঁ? বেআইয়ের এই অনাগ্রহ রামসুন্দর দেখেও দেখলেন না। তিনি আবার বললেন, আপনার রাধা মাধবকে মনে আছে? নবীন মাধবের ভাই। নবীন একেবারে বকে গেছে। রাধাটা কিন্তু বেশ শিক্ষিত হয়ে উঠেছে, কলেজে পড়ে। আচ্ছা বেয়াই, শহরে শুনেছি নূতন নাকি একটা রোগ এসেছে, জানেন কিছু? ছোঁয়াচে রোগ। না, আমিও খুব একটা জানি না।
ও হ্যাঁ, বেআই, ওই যে টাকাটা বাকি আছে, রোজই মনে করি আসার সময় নিয়ে আসবো কিছু হাতে করে, কিন্তু আসল সময় মনে থাকে না, বুড়ো হয়ে গেছি কি না, তো আজ মনে পড়ায় নিয়ে এসেছি। এই যে এখানে 1000 আছে। কথাটা বলে চাদর খুলে রুমালটা বার করলেন রামসুন্দর। তারপর রুমালের ভিতর থেকে পাঁজরের হাড়ের মতো 3টি 1000 টাকা বার করে রাখলেন রায় বাহাদুরের সামনে। মাত্র 3000 টাকা দেখে রায় বাহাদুর হো হো করে হেসে উঠলেন, বললেন, বেআই, থাক থাক, 3000 টাকায় আমার কাজ নেই, ওটা আপনার কাছেই রাখুন। বাংলায় একটা প্রবাদ আছে, শুনেছেন তো? ছুঁচো মেরে হাত গন্ধ। ও আমি করব না। বহু অনুরোধ করেও রায় বাহাদুর টাকাটা নিলেন না। রামসুন্দর ভেবেছিলেন টাকাটা দিয়ে মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তাবটা তুলবেন, কিন্তু যা ঘটল তাতে সে প্রস্তাব তোলার কথা কারো মুখে আসে না। খানিকক্ষণ মাথা হেঁট করে চুপচাপ বসে থেকে শেষে কথাটা তুলেই ফেললেন। বলছে কি বেআই, মেয়েটা অনেকদিন বাড়ি যায় না, ওকে বরং একটু বাড়ি নিয়ে যাই। নিয়ে যাবেন? না বেআই, এখন তা হচ্ছে না। ওর তো সেরকম কোনো কাজ নেই এখানে, তাছাড়া জামাইও তো এখানে নেই। না বেআই, তাও এখন হবে না। আচ্ছা, আমি এখন উঠি, আমার অন্য কাজ আছে। রামসুন্দর লজ্জায় আর মেয়ের সাথে দেখা না করেই কাঁপা কাঁপা হাতে নোটগুলো রুমালে পুরে বাড়ি ফিরে গেলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন না সমস্ত টাকা শোধ করে দিয়ে অসংকোচে মেয়ের উপর দাবি করতে পারবেন, ততদিন আর বেআই বাড়ি যাবেন না। বহুদিন গেল, নিরুপমা লোকের উপর লোক পাঠায়, কিন্তু বাপের দেখা পায় না। অবশেষে অভিমান করে সেও লোক পাঠানো বন্ধ করে দিল। রামসুন্দর মনে বড় ব্যথা পেলেও কিছুতেই তিনি আর বেআই বাড়ি গেলেন না। আশ্বিন মাস, রামসুন্দর নিজের মনে প্রতিজ্ঞা করলেন, এবার পুজোয় যেমন করি হোক মাকে ঘরে আনবই, নইলে আমি। পঞ্চমী কি ষষ্ঠীর দিন আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বেঁধে রামসুন্দর বেআই বাড়ির দিকে পা বাড়ালেন। বাড়ি থেকে বেরোনোর সময় রামসুন্দরের 5 বছরের নাতি এসে তার চাদর টেনে বলল, দাদু, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছ? 6 বছরের নাতনি এসে আবদার করে বলল, আমার কোনো ভালো জামা নেই, আমি কি পরে পুজোয় বেরোবো দাদু? রামসুন্দর সবই জানতেন। তামাক খেতে খেতে বৃদ্ধ বহুবার এসব চিন্তা করেছেন। রায় বাহাদুরের বাড়ির পুজোর নিমন্ত্রণে যাওয়ার মতো ভালো শাড়ি, অলংকার কিছুই তার বৌমাদের নেই। এসব কথা মনে করে তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন, কিন্তু তাতে তার কপালের ভাঁজের শ্রীবৃদ্ধি ছাড়া আর কোনো প্রকার সুরাহা হয়নি। অভাবক্লান্ত ঘরের আক্ষেপ, কান্না সব বুকে নিয়ে রামসুন্দর বেআই বাড়ি ঢুকলেন। আজ তার সংকোচ ভাব নেই। দারোয়ান চাকরদের দিকে স্পষ্ট তাকিয়ে তিনি ঘরে ঢুকলেন, যেন তিনি নিজের বাড়িতে ঢুকছেন। বৈঠকখানায় ঢোকার মুখে একজন চাকর তাকে বললেন, বাবু ঘরে নেই, আপনি একটু বসুন। রামসুন্দর আর তার মনের উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না। কতদিন মেয়ের মুখ দেখেননি। বৈঠকখানায় না বসে উনি সোজা মেয়ের সাথে দেখা করতে ঢুকলেন। মেয়েকে দেখে আনন্দে তার 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। বাপও কাঁদে, মেয়েও কাঁদে, দুজনেই কেউ আর কথা বলতে পারে না। এমন করে বেশ কিছুক্ষণ কাটল। তারপর রামসুন্দর বললেন, এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো সমস্যা নেই। এমন সময় হঠাৎ করে হরমোহন ঘরে ঢুকলো, সঙ্গে তার 5 বছরের ছেলে। ঘরে ঢুকেই সে বাবাকে বলল, বাবা, আমাদের এবার পথে ভাসালে। রামসুন্দর সহসা রেগে উঠলেন, বললেন,
ওদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তোরা আমার সত্যটা পালন করতে দিবি নে। রামসুন্দর বাড়ি বিক্রি করে এসেছিলেন। ছেলেরা যাতে কিছুতেই কিছু জানতে না পারে তার অনেক ব্যবস্থাও করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। রামসুন্দরের নাতি তার 2 হাঁটু সবলে জড়িয়ে ধরে অধোমুখে বলল, দাদু, তুমি আমায় গাড়ি কিনে দিলে না? নাতির কথা শুনে রামসুন্দর মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। দাদুর কাছে কোনো উত্তর না পেয়ে ছেলেটি নীরুর কাছে গিয়ে বলল, পিসি, আমাকে একখানা গাড়ি কিনে দেবে? নিরুপমা সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে বলল, বাবা, তুমি যদি আর 1 পয়সাও আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না, এই তোমার গা ছুঁয়ে বললাম। রামসুন্দর বললেন, ছি মা, ছি, অমন কথা বলতে নেই। আর এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তো তোর বাপের অপমান, তোরও অপমান। নীরু বলল, টাকা যদি দাও তবেই অপমান, তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণই আমার দাম। না বাবা না, এই টাকা দিয়ে তুমি আমায় এমন অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এই টাকা চান না। রামসুন্দর বললেন, কিন্তু মা, এই টাকা না দিলে ওরা যে তোমায় আমার সঙ্গে যেতে দেবে না মা। নিরুপমা বললে, তা না দেয় তো কি করবে বলো? তুমি আর নিয়ে যেতে যেও না। মেয়ের কথা শুনে রামসুন্দর কাঁপা হাতে নোট বাঁধা চাদরটা কাঁধে তুলে নিলেন। তারপর চোরের মতো সকলের দৃষ্টি এড়িয়ে ফিরে গেলেন। কিন্তু রামসুন্দর যে টাকা এনেছিলেন এবং মেয়ের নিষেধে সে টাকা না দিয়ে ফিরে গেছেন, সে কথা গোপন রইল না। কোনো এক দাসী নীরুর শাশুড়ির কাছে এ খবর পৌঁছে দিল। শুনে তার আর আক্রোশের সীমা রইল না। নিরুপমার কাছে তার শ্বশুরবাড়ি সরসজ্জা হয়ে উঠল। এদিকে তার ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামী কর্মসূত্রে দীর্ঘদিন অন্য শহরে, এবং টাকা ফেরত দেওয়ার পর থেকে নীরুর বাপের বাড়ির লোকজনের সাথেও দেখা সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ হল। শ্বশুরবাড়ির কেউই নীরুর সঙ্গে ঠিকমতো কথা পর্যন্ত বলতো না। এমন দম বন্ধ করা পরিবেশে নীরু গুরুতর অসুস্থ হয়ে পড়ল। যদিও সেজন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না, কারণ শরীরের প্রতি নীরুর কখনোই তেমন খেয়াল থাকতো না। কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা, শীতের সময় গায়ে কাপড় নেই, খাবার কোনো ঠিক ঠিকানা নেই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনতে ভুলে যেত তখন নীরুও তাদের মনে করিয়ে দিত না। সে যে পরের ঘরের দাসদাসী ও কর্তাগিন্নির দয়ায় বাস করছে, এ সত্য ততদিনে সে বুঝে গিয়েছিল। নীরুর এরকম গাছাড়া ভাব তার শাশুড়ির মোটেই সহ্য হতো না। খাবারের প্রতি কোনো অবহেলা দেখলেই তার শাশুড়ি বলতেন, নবাবের ঘরের মেয়ে কি না, গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না। কখনো বা বলতেন, দেখো না কেমন ছিঁড়ি হচ্ছে, দেখো না দিনে দিনে পোড়া কাঠ হয়ে যাচ্ছে। শেষে তোমার বাপই তো 5 গ্রামে দুর্নাম করবে, বলবে আমার মেয়ের খেয়াল রাখে না। ক্রমশ নিরুপমার রোগটা গুরুতর হয়ে উঠল। একদিন সে তার শাশুড়িকে বলল, মা, আমি একবার বাড়ি যেতে চাই। কেন? ওদেরকে কতদিন দেখিনি, বড্ড মন খারাপ করছে। ওসব ন্যাকামি রাখো তো বৌমা, তোমার কেবল বাপের বাড়ি যাওয়ার ছল। সেদিন সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলো নিরুপমার। রাত একটু বাড়তেই জ্বর এলো কাঁপুনি দিয়ে। ডাক্তারকে খবর দেয়া হলো, প্রথম এবং শেষবারের জন্য। বাড়ির বড় বউ মারা গেছে। খুব ধুমধাম করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। প্রতিমা বিসর্জনের উৎসবের ব্যাপারে জেলার মধ্যে রায় বাহাদুরদের প্রতিপত্তি ছিল।
বড় বউয়ের সৎকার সম্বন্ধেও রায় বাহাদুরদের তেমনি একটি খ্যাতি রটে গেল। অমন চন্দন কাঠের চিতা এ মুলুকে কেউ কখনো দেখেনি। এমন ঘটা করে শ্রাদ্ধ কেবল রায় বাহাদুর বাড়িতেই সম্ভব। লোকমুখে শোনা গেল বৌমার শ্রাদ্ধের এই বিস্তর আয়োজন করতে রায় বাহাদুরদের কিছু ধারও করতে হয়েছে। রামসুন্দরকে সান্ত্বনা দেওয়ার সময় তার মেয়ের যে কিরূপ মহা সমারোহে মৃত্যু হয়েছে সকলে কেবল তাই বলতে লাগলো। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামীর চিঠি এলো। আমি এখানে সমস্ত ব্যবস্থাই করে নিয়েছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠিয়ে দাও। নিরুপমা শাশুড়ি অর্থাৎ রায় বাহাদুরের স্ত্রী লিখলেন, বাবা, এ বউ মরে গেছে, তুমি দুঃখ পেও না। তোমার জন্য আর একটা মেয়ের খোঁজ পেয়েছি। যত দ্রুত পারো ছুটি নিয়ে চলে এসো। এবার 20,000 টাকা পণ আর হাতে হাতে আদায়। সত্যি মানুষের মান, হুঁশ, বিবেক, বুদ্ধি এগুলোকেও যদি এইভাবেই হাতে হাতে বিলি করা যেত কি ভালো হতো, তাই না? আপনারা কি বলেন? কমেন্টে লিখে আমায় জানান না। আর যাদের ঘরে নিরুপমারা রয়েছে তারা যাতে সেখানে নিরু মা হয়ে থাকতে পারে সেই ব্যাপারটাও না হয় দেখবেন। এই অনুরোধটা রেখেই আজকের মতো ছুটি চাইছি। খুব ভালো থাকবেন। টাটা।